প্রথম সফরে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া যাত্রা পরিপক্ক সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনার আশা। একদলীয় শাসন চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের। ৭৫% মানুষকে অস্বীকার করলে সরকারের পতন হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। মোহাম্মদপুরে এবার বিএনপি নেতাকে কোপালো দুর্বৃত্তরা। জামিনে বেরিয়ে ফের অপরাধে ফারুক, বারবার মুক্তি পাওয়া নিয়ে প্রশ্ন। আবারও বদলাচ্ছে পুলিশের পোশাক। মহানগরে শার্ট হবে হালকা জলপাই, জেলা পুলিশের গাঢ় নীল, সবার প্যান্ট থাকবে খাকি। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, উৎস খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। গণঅভ্যুত্থানের পর অস্থিরতার সুযোগে পাচার হয় বিপুল অর্থ। যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ইসরায়েল, আজই কার্যকর। শর্ত লঙ্ঘনের কারণে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক স্থগিত। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হিসাবে মালয়েশিয়াকে বেছে নেয়া ভূরাজনৈতিক বিবেচনায় একটি পরিপক্ক সিদ্ধান্ত বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। মালয়েশিয়ায় পুরোপুরি শ্রমবাজার চালু হলে সেটি হবে দেশের জন্য বড় সাফল্য। অন্যদিকে চীন সফরেও দুদেশের বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এমন ধারণা বিশেষজ্ঞদের। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। সরকার গঠনের ৪ মাস পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের প্রথম সফরে দুই কূটনৈতিক প্রতিবেশীকে এড়িয়ে বেছে নিলেন তৃতীয় দেশ। যাচ্ছেন বিনিয়োগ ও শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য মালয়েশিয়ায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, মালয়েশিয়াকে প্রথম সফর হিসাবে বেছে নেয়া ভূ রাজনৈতিক বিবেচনায় পরিপক্ক সিদ্ধান্ত। জিওপলিটিক্যাল এই রাইভালরি অ্যাভয়েড করে মালয়েশিয়াতে প্রথম বিদেশ সফরের যে সিদ্ধান্ত, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ম্যাচিওর এবং প্র্যাগমেটিক একটা সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত করতে পারাই হবে সফরের বড় সাফল্য। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই শ্রমবাজার সম্পূর্ণ খুলে দেয়া মালয়েশিয়াতে, এই বিষয়ে একটি বড় সিদ্ধান্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে উপনীত হতে পারেন, so that would be a big success of this visit. 2 দিনের মালয়েশিয়া সফরের পরদিনই প্রধানমন্ত্রী যাচ্ছেন প্রথমবারের মতো চীন সফরে, যেখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার আভাস মিলেছে। তিস্তাটা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। চীন এই ব্যাপারে এগিয়ে আসবেন। তিস্তা ব্যারেজটা যদি হয়, কৃষিক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধিত হবে, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে। সদ্য চীন সফর থেকে আসা ডেপুটি স্পিকার বলছেন, প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পাবে বাংলাদেশের স্বার্থ। তো সেই সবার আগে বাংলাদেশ নীতির মাধ্যমে আমরা চীন সহ অপরাপর যারা বন্ধুরাষ্ট্র আছে তাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাণিজ্যিক সহযোগিতার জন্য একটা স্পেশাল ওয়ান স্টপ সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে শিক্ষা, অবকাঠামোর উন্নয়ন ও বাণিজ্যে স্বাক্ষর হবে বেশ কিছু সমঝোতা স্মারক। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। নিজস্ব অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব, একথা বলেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আর দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। নীলফামারীতে তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তারা। বর্ষায় ভাসায় তীর, ভাঙে দুকুল, ঘরবাড়ি আর ফসলি জমি গিলে খায় রাক্ষসে তিস্তা। গ্রীষ্মে ঠিক বিপরীত চিত্র, পানির অভাবে নদীর বুকে ধুধু বালুচর, অনাবাদি শত শত হেক্টর জমি। কয়েক দশকের এই দুর্দশা লাঘবে 2021 সালে তিস্তা মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়। নানা আশ্বাস আর সমীক্ষার পরও শুরু করা যায়নি কাজ। শুক্রবার নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শনে গিয়ে ফের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেন সরকারের 3 মন্ত্রী। এ সময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী জানান, নিজস্ব অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আর পানি সম্পদ মন্ত্রী বলেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে দ্রুত সময়ে শুরু হবে প্রকল্পের কাজ। বর্তমান সরকারের মেয়াদেই প্রকল্পের 70 থেকে 80% কাজ শেষ করার কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13 হাজার কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই।
এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন, কারণ উনি একাধিকবার উচ্চারণ করেছেন যে আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। একটা বিদেশি টিম হয়তো আসবেন, আমরা আমাদের দেশীয় টিম, টেকনিক্যাল টিম এখানে কাজ করছি, ফিজিবিলিটি স্টাডির ব্যাপার আছে। সব কিছু সম্পন্ন হওয়ার পর আমরা আশা করছি খুব শীঘ্রই, যত কম সময় নেওয়া যায় অত কম সময়ের মধ্যে এই প্রজেক্টটা যেন দৃশ্যমান আমরা করে দিতে পারি, সেই দিকে আমাদের নজর। এই তিস্তা ব্যারেজ নিয়ে বিগত দিনে কে কি করেছেন আমরা সেই বিষয়ে যাব না। এই সরকারের আমলেই আমরা 70 থেকে 80% কাজ বাস্তবায়ন করতে চাই। এদিকে মুন্সিগঞ্জের নয়নের খাল ও রিকাবি বাজার খাল পরিদর্শনে এসে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে 20,000 কিলোমিটার খাল নদী খনন ও পুনঃখনন করা হবে। এই খাল পুনঃখনন সংস্কার চলবে, অবৈধ উচ্ছেদ চলবে এবং এই খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি খালের দুই পাশে রিটার্নিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে যাতে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায়। নির্বাচনের আগে দেয়া বিএনপির সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান মীর শাহে আলম। মাহমুদ রফিন, স্টার নিউজ। ফ্যাসিস্টদের পথ ধরেই দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ আনেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সরকারের কড়া সমালোচনা করেন তিনি। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামায়াতে ইসলামী মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত হলো কর্মী সম্মেলন। শুক্রবার সকাল থেকে ময়দানে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। সম্মেলন ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। লাশ এই নারায়ণগঞ্জে উপহার দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন। সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই, একটা চাঁদাবাজকে আপনারা শাস্তির আওতায় আনেন নাই, ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। জামায়াত আমির অভিযোগ করেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। একই সঙ্গে জাতীয় সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেয়া বক্তব্য গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে না বলেও মন্তব্য করেন তিনি। একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াত আমির। পরে মুন্সিগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেন শফিকুর রহমান। অভিযোগ করেন, রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হলেও চাঁদাবাজি কমেনি। সাদা চিহ্ন দিয়ে বিক্রি করে নাই দোকানদারদের হাতে, এই সরকারের আমলে তাই হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। 75% মানুষকে অস্বীকার করলে সরকার পতনে সময় লাগবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার দুপুরে বাগেরহাটে খানজাহান আলীর মাজার ঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ভারতের পুশিন ইস্যুতে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ভারতের আধিপত্য ঠেকাতে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। এনসিপি সে লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি। পরে ঘোড়াদিঘির পারে বৃক্ষরোপণ শেষে নেতাকর্মীদের সঙ্গে ৬০ গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই সরকারকে সংস্কারের প্রশ্নে এক বিন্দু আমরা ছাড় দিব না এবং বিএনপি সরকার অবশ্যই বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি বিএনপি সরকার এই 75% মানুষকে ডিনাই করে, তাহলে এই সরকারের পতন ধ্বনি বাঁচতেও বেশি সময় লাগবে না। ভারত থেকে পুশিন করার চেষ্টা চালাচ্ছে, প্রায় 5,000 বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে পাঠানো, তারা অলরেডি স্টেটমেন্ট দিয়েছে, এসেছে। আমরা সেক্ষেত্রেও কাজ করছি যাতে আমরা নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসি, একটি স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে যেতে পারি। রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা নুরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের ছত্রছায়ায় মোহাম্মদপুরে সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে উঠেছে।
শুক্রবার দুপুরে ৭ মসজিদ হাউজিং এলাকায় নামাজ শেষে নিজ বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম। এ সময় ৩টি মোটরসাইকেল যুগে ৬ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে যায়। তার মুখ, কাঁধ এবং বাঁ হাতে এলোপাতাড়ি কোপ দিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে এগিয়ে আসেন স্থানীয়রা। প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় তাকে। ওদের হাতে যে অস্ত্রগুলো ছিল ওটা 2 হাতে জাগাইয়া ওরা নিয়ে মোটরসাইকেল টেনে চলে যাচ্ছে। সাধারণ মানুষ ওটা দেখে ভয় পেয়ে দাঁড়ায় ছেয়ে নিছে, ছায়া রয়েছে। আর ওদের মাথায় ছিল হেলমেট আর মুখে মাস্ক ছিল। ওরা আমাদের দলীয় যে ত্যাগী নেতাদের বেছে বেছে ওরা আঘাত করতেছে। আমরা যেন ভয়ে ভীত হই এবং ওরা যেন ওদের উদ্দেশ্য হাসিল করতে পারে। স্থানীয়দের অভিযোগ এটি পরিকল্পিত ঘটনা। আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরাই এই ঘটনা ঘটিয়েছে। নানক সাহেব দীর্ঘদিন এখানে বসবাস করেছে, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। তার লালিত পালিত পোষ্যপুত্ররা এখনও আনাচে গানাচে কিশোর গ্যাং তাদের সৃষ্টি করা। পরে আহত বিএনপি নেতাকে ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমরা সিসিটিভি ফুটেজ, পুলিশ যা আমাকে এই পর্যন্ত যা জানিয়েছে যে 4 জন মোটরসাইকেলে হেলমেট পরা অবস্থায় এসে আঘাতটা করে, আপনার আক্রমণটা করে এবং তারপর এলাকাবাসী জানতে জানতে এলাকাবাসী যখন এসে জড়ো হওয়া শুরু করে তখন তারা তাড়াতাড়ি পালিয়ে যায়। এ ঘটনায় দোষীদের শনাক্তে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি আশাবাদ প্রকাশ করেন দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে তাদের। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। চাঁদাবাজি যার নেশা ও পেশা, যাকে গ্রেপ্তারের পর মাইকিং করে প্রচার করে পুলিশ, আর কারাগারও যেন তার কাছে কিছুদিনের বিশ্রামাগার মাত্র। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলা সেই মানুষটির নাম মোহাম্মদপুরের আলোচিত চাঁদাবাজ ফারুক ওরফে কাইল্লা ফারুক। আইনের ফোকরগুলে ফারুকদের দৌরাত্ম্য জনজীবনে যে নাভিশ্বাস তৈরি করছে তাই জানাচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। সুন্দর কর্মপরিবেশ। বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জে ওয়্যারহাউসে কাজ করছিলেন একটি কুরিয়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আক্রমণাত্মক ভঙ্গিতে সেখানে ঢোকে একদল লোক। আঙুল উঁচিয়ে কর্মীদের হুমকি দিতে দেখা যায় সাদা শার্ট পরিহিত এক ব্যক্তিকে। ঘণ্টাখানেক পরের ঘটনা, ওই কুরিয়ারের পণ্যবাহী গাড়ি বসিলা ব্রিজ পার হওয়ার সময় হামলার শিকার হয়। প্রশ্ন ওঠে, হুমকি এরপর হামলা, কে ওই সাদা শার্ট পরিহিত ব্যক্তি? তবে নাম জানলেও আতঙ্কে সেই নাম মুখে নিতে চান না কেউই। ভয়কে জয় করে সেই ব্যক্তির পরিচয় ও চাঁদাবাজি নিয়ে মুখ খোলেন এই ভুক্তভোগী। তবে তা পরিচয় গোপন রেখে তিনি জানান, নিজের 20 জন লোককে চাকরি দেওয়ার দাবির পাশাপাশি পুরানো টায়ার বিক্রির জন্য চাপ দেয়া সাদা শার্টের ওই ব্যক্তির নাম চাঁদাবাজ ফারুক, যার কথা না শুনলেই হামলার শিকার হতে হয়, যেমনটা হয়েছে কুরিয়ারের ক্ষেত্রে। গতকালকে তার ডিমান্ড ছিল তার 40টা ড্রাইভারের পর দিতে হবে অ্যাট এ টাইম। আপনি কি বলতেছেন সে কানেই নেবে না, ও যেটা বলে সে বলবে, সে তার যেটা দরকার সে নেবে। তো বেশ কয়েকজন তো চেহারা দেখা যাচ্ছে, এদেরকে চেনে না মনে করছেন? এর নাম ফারুক। গেল ফেব্রুয়ারিতে বসিলায় একটি গ্যাসের দোকানে চাঁদা দাবি করে আলোচনায় আসে ফারুক। এলাকায় সে কাইল্লা ফারুক নামে পরিচিত। 22 ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তারের পর চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে খবর দিয়ে মাইকিং করে পুলিশ। সে সময় কারাগারে ঠাঁই হলেও মাত্র 3.5 মাসের মাথায় আবারও আলোচনায় সেই কাইল্লা ফারুক। আমরা ধরলাম, তাকে আটকাইলাম, সে আবার বের হয়ে এসে আবার চাঁদাবাজি শুরু করলো। এই কষ্টের কথা আমরা কাকে বলবো? আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অভিযানে গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে ছিনতাইকারী ও চাঁদাবাজরা। এই ঘটনার প্রেক্ষিতে যখন একটা অপরাধী অল্প সময়ের মধ্যে বের হয়ে আসতেছে, আবার বারবার ধরা পড়তেছে, তখন তো তার সাহস বেড়ে যাচ্ছে যে আমার জন্য তো সহজ। এখানেও একটা পদক্ষেপ নিলে, একটা দ্রুততম যদি একটা ট্রাইব্যুনাল কিংবা কোনোভাবে এদের দ্রুত বিচার করে একটা শাস্তি নিশ্চিত করা যায়, সাজা নিশ্চিত করা যায়, সেটা কিন্তু ভালো হতো সবার জন্য। আমরা অ্যাগ্রেসিভ পুলিশিং করব। কেরানীগঞ্জে ওয়্যারহাউসের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।
রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে রিক্তা নামে 11 বছরের এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজে 10 তলা থেকে পড়ে যাওয়ার দৃশ্য দেখা গেলেও নিহতের পরিবারের দাবি আগেই তাকে হত্যা করে নিচে ফেলে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 6টার দিকে ধানমন্ডির একটি বহুতল ভবনের 10 তলা থেকে নিচে পড়ে যায় এক কিশোরী। রিক্তা নামের 11 বছরের কিশোরী ওই ভবনেরই 10 তলার 10/B ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ভবনটির কেয়ারটেকার শাহিন জানান, সকালে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা বিকট শব্দ শুনে ভবনের পেছনে রিক্তাকে পড়ে থাকতে দেখেন। পরে 10 তলার যে বাসায় সে কাজ করত সেখানে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর নিরাপত্তা কর্মীরা তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে রিক্তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। একটা শব্দ পাইছে প্রথমে ওই পাশ থেকে, তো ওরা আর কি চেকিংয়ের জন্য কোথা থেকে শব্দটা আসলো চেকিংয়ের জন্য ওই পাশে গেছে। পরে তো দেখে যে মানে ওই সাইডে বাচ্চা পড়ে রয়েছে। আমাদের বললাম যে বিষয়টা আপনাদের বাসার কাজের মেয়ে হয়তো পড়ে গেছে। জিজ্ঞেস করলো যে তাহলে কোথায় আছে এখন। আমি বললাম যে ম্যাডাম এই ইনস্ট্যান্ট জীবিত দেখে আমরা মেডিকেলে পাঠাইছি, শিফট করছি। রিক্তার বাবার অভিযোগ 10 তলা থেকে পড়ে মৃত্যুর মতো আঘাতের চিহ্ন তার মেয়ের শরীরে ছিল না। তার দাবি মেয়েকে আগেই হত্যা করা হয়েছে। সিলেটের সুনামগঞ্জ থেকে কাজের সন্ধানে গাজীপুর নামে এক ব্যক্তির মাধ্যমে ঢাকায় আসে রিক্তা। এরপর আয়ুব আলী নামে আরেক ব্যক্তির মাধ্যমে রাজধানীতে রিক্তার কাজের ব্যবস্থা করে গাজীপুর। তবে গাজীপুরের অভিযোগ যে বাসায় কাজ দেওয়ার কথা ছিল সেখানে না দিয়ে পরিবারের অজান্তে 10,000 টাকার বিনিময়ে অন্য একটি বাসায় পাঠিয়ে দেওয়া হয় রিক্তাকে। ম্যাডামে বাচ্চার হাতে না কথা হয় না, খালি কথা কয় মালিহে কথা কয়, মানে ম্যাডামে কথা কয়, বাচ্চার হাতে না কথা হয় না। ওই যে বাসায় দিছে এই বাসায় ম্যাডামে 8টার দিকে ফোন দিছে, হ্যাঁ ভাই মেয়েটা তো অসুস্থ বেশি, আমরা হসপিটাল ভর্তি করছি, আপনারা মেয়েটা নিয়েও গাইয়া আইসি মেডিকেলও আইসি পরে তো এরকম শুনি আই বলি আইসি আমরা দেখি আই বলে ভাই এদিকে বউ, আমি কোনো বউয়ার কিছু না খেতে আমরা শুনে লই আই বলে হয় বাচ্চা তো মাইরে আনছে। ময়নাতদন্তের জন্য রিক্তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। শান্তনগরী খুলনা পরিণত হয়েছে খুন ও আতঙ্কের নগরীতে। গত 1.5 বছরে খুন হয়েছেন শতাধিক মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর নানা তৎপরতার পরও কমছে না অপরাধ কর্মকাণ্ড। একের পর এক খুন আর অপরাধ চক্রের আধিপত্যে উদ্বিগ্ন সাধারণ মানুষ। আমার সন্তানকে পাশে কে দাঁড়াবে? 2025-এর 28 অক্টোবর, ঘড়ির কাঁটায় তখন ভোররাত। সন্ত্রাসীদের গুলির শব্দে ঘুম ভাঙে খুলনা নগরের দৌলতপুর থানার মহেশ্বর পাশার এলাকার বাসিন্দাদের। একই বছরের 30 নভেম্বর খুলনার আদালতে হাজিরা শেষে বের হতেই কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় হাসিব ও রাজন নামের 2 যুবককে। হত্যাকাণ্ড থামেনি চলতি বছরেও। গেল মার্চে নগরের ডাকবাংলা এলাকায় জনাকীর্ণ মার্কেটে যুবদল নেতা মাসুম বিল্লাহকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। গেল সপ্তাহে লবণচড়া এলাকায় নিজ বাড়ির সামনেই খুন হন বিএনপি কর্মী গাজী রফিক। সবশেষ 14 জুন দৌলতপুরে মসজিদের ভেতরেই গুলিবিদ্ধ হন স্থানীয় ব্যবসায়ী লোকমান হাকিম ও আলম মণ্ডল। এর বাইরেও নগরীতে মাঝে মধ্যেই ঘটছে হত্যাকাণ্ড। এটা একটা লাশের নগরীতে পরিণত হয়েছে, যেটা জনজীবনে খুবই আপনার ত্রাস ভয়ের কাজ করছে। আমরা যে পার্কের গেটের সামনে দোকানদারি করি ঠিক মতন আমরাও আতঙ্কে থাকি। জীবনের কোনো নিরাপত্তা নাই। সাধারণ জনগণের চলাফেরার জন্য আমরা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাই। একের পর এক গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল। তাদের মতে এসবের নেপথ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি সহ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ঘর থেকে মসজিদ পর্যন্ত কোথাও আসলে মানুষ নিরাপদ নয়। আমাদের কাছে মনে হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয় তাদের ইচ্ছার ঘাটতি আছে, অথবা পেশাদারিত্বের ঘাটতি আছে, অথবা তাদের দক্ষতার ঘাটতি আছে। ঘটনা যাই হোক, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সিংহবাগ হত্যাকাণ্ডই হচ্ছে মাদক সংশ্লিষ্ট, এবং এরপরে যেটা হচ্ছে ব্যবসায়ীদের তারা চাঁদাবাজ উপরে তারা ফোন করছে, হুমকি চাঁদাবাজি করছে, এবং বিএনপি কর্মীদেরকে শেষ পর্যন্ত হত্যা করছে। পুলিশের তথ্যমতে খুলনা নগরীতে অন্তত 9টি গ্রুপ সক্রিয়। বি কোম্পানি সহ বিভিন্ন নামে তাদের পরিচিতি। রয়েছে 2 ডজনেরও বেশি মামলাও, সবাই মোস্ট ওয়ান্টেড।
এই বছরের যে 14টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার মধ্যে 7টি হত্যাকাণ্ড পারিবারিক বিরোধ থেকে, এগুলি আমরা উদ্ঘাটন করছি। আর যেগুলি অন্যান্য আরও আছে মাদক সংক্রান্ত বিরোধ, সেগুলোও আমরা আসামি চিহ্নিত করা, গ্রেপ্তার করা এবং চার্জশিট প্রদান করা হচ্ছে মূলত পুলিশের কাজ। আমরা এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করব না, সে ভালো কাজ করুক খারাপ কাজ করুক, কোনো সন্ত্রাসী খুলনা শহরে কোনো কার্যক্রম চালাতে পারবে না। কেএমপির তথ্য মতে গত 1.5 বছরে খুলনা নগরী ও জেলায় শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে। টেক্সট রিপোর্ট, স্টার নিউজ। আবারও পরিবর্তন করা হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। এছাড়া মহানগর পুলিশের ক্ষেত্রে শার্ট হবে লাইট অলিভ রঙের টিসি কাপড়ের এবং কফি রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জ্যাকেট, জার্সি, গার্ডিয়ান ও পুল ওভারের পরিবর্তে গাঢ় নীল রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুল ওভার ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেট হবে লাইট অলিভ রঙের। নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন তারা। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় মিছিল করতে পারে আত্মগোপনে থাকা সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলও করেছে দলটি। এ অবস্থায় মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে রয়েছে সংঘর্ষের আশঙ্কা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। আর বাড়তি সতর্কতার কথা জানিয়েছে ডিএমপি। 23 জুন একটা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। গেল 2 মার্চ যাত্রাবাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলাকালে কর্মকর্তাকে গুলি করে পালিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। সেই ঘটনায় 3টি আগ্নেয়াস্ত্র সহ 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই সময় উঠে আসে ওয়ারি এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলের নাম। 3 মাসের চেষ্টায় অবশেষে 3 সহযোগী সহ সজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবহনের হেল্পার বা এই টাইপের, কিন্তু তার আড়ালের কাজটা হচ্ছে সে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। 4টি ম্যাগজিন, 77 রাউন্ড তাজা গুলি, 59 গ্রাম হেরোইন, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত 4টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া অস্ত্র দুটি পুলিশের লুট হওয়া অস্ত্র। সজলের বিরুদ্ধে হত্যা, মাদকসহ রয়েছে 11টি মামলা। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের বিপুল পরিমাণ আমানতের মূল উৎস খোঁজার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জুলাই অভ্যুত্থানের পর অস্থিরতার সুযোগ নিয়ে অর্থ পাচার হয়েছে। এখন এটি ফেরাতে কাজ করতে হবে বর্তমান সরকারকে। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। 2023 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল মাত্র 1,77,00,000 ফ্রা। তবে 2025 সাল শেষে তা নজিরবিহীন লাফ দিয়ে 83,41,00,000 ফ্রাতে ঠেকেছে। টাকার অঙ্কে এই জমার পরিমাণ দাঁড়িয়েছে 12,700 কোটি টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি রপ্তানিতে পণ্যের প্রকৃত দামের চেয়ে বেশি বা কম মূল্যে দেখানোর মতো বাণিজ্যিক কারসাজির মাধ্যমেই সবচেয়ে বেশি টাকা বাইরে গেছে। মূলত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন ও শাসন ব্যবস্থার পালাবদলের অস্থিরতাতেই হঠাৎ এই বিপুল পরিমাণ পুঁজি বিদেশে গেছে। রেজিম চেঞ্জ হয়েছে, আগে রেজিমে যারা নাকি অবৈধ টাকা পয়সা উপার্জন করেছে, যারা নাকি পাচারকারী, তারা তো ডেফিনেটলি এগুলো পাচার করে দেওয়ার জন্য সচেষ্ট থাকবেই। সেটা একটা বড় কারণ হতে পারে। বাংলাদেশে মানি লন্ডারিংয়ের সবচেয়ে বড় সোর্স হচ্ছে আপনার ট্রেড বেসড মানি লন্ডারিং, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং।
এর মাধ্যমে সবচেয়ে বেশি টাকা পাচার হয়। তবে সুইস ব্যাংকে জমার ৯৮% বাণিজ্যিক ব্যাংকগুলোর। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, আতঙ্কিত না হয়ে এই টাকার মূল উৎস খতিয়ে দেখা জরুরি। সরকারের প্রথমে এটা জানতে হবে যে এইগুলো যে গিয়েছে এগুলোর সোর্সগুলো কি, এগুলো কি সত্যিকার অর্থে ইলিগেল সোর্স থেকে গিয়েছে নাকি লিগেল টাকা পয়সা হইতে পারে, তাই না? তো সুতরাং এইটা সরকার আগে জানতে হবে, কিন্তু সরকারের তো সেই ধরনের নেটওয়ার্ক আছে বলে আমার মনে হয় না, বা সেই ধরনের মানে প্রভাব প্রতিপত্তি খাটাতে পারবে বলেও আমার মনে হয় না। অর্থনীতিবিদরা বলছেন, রেকর্ড মূল্যস্ফীতির বাজারে দেশের পুঁজি বাইরে চলে যাওয়া বা আটকে থাকা সাধারণ মানুষের ওপর চাপ আরো বাড়াবে। সুইস ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের সাথে বিশেষ করে যে একটা চুক্তি করা, এবং এই ভারত করেছে, এবং ভারত করার কারণে কিন্তু ওই টাকাটা অবৈধ না বৈধ সেটা কিন্তু ট্রেস করা যায়। সুতরাং বাংলাদেশের দিক থেকেও এরকম যদি চুক্তি করা যায়, তাহলে তখন আসলে ট্রেস করা যাবে যে কারা কারা এই অর্থটা নিয়ে গেলেন এবং সেটা বৈধ না অবৈধ। এসব অর্থ দেশে ফিরিয়ে আনা নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন এই অর্থনীতিবিদ। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের জন্য জমি অধিগ্রহণের শুরুতেই কৃষকদের বাধার মুখে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুর্শিদাবাদে জমি অধিগ্রহণ করতে গেলে ভূমি মালিকদের প্রতিরোধের মুখে পড়ে প্রশাসন। কৃষকদের দাবি, 3 ফসলি জমি হারালে পথে বসবে হাজারো মানুষ। এ নিয়ে সরব হয়েছে মানবাধিকার সংগঠন APDRO। চাষাবাদেই চলে জীবন জীবিকা, সেই চাষের জমি এবার হারানোর শঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সীমান্তবর্তী 5 গ্রামের কয়েক হাজার কৃষক। ডোমকলের ঘোষপাড়া সর্বপল্লী এলাকায় বিএসএফের জমি অধিগ্রহণ করতে গেলে কৃষকদের বাধার মুখে পড়ে প্রশাসন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সীমান্তে বিএসএফের জন্য 500 একরেরও বেশি জমি অধিগ্রহণের ঘোষণা দেয়। উদ্দেশ্য, কাঁটাতারের বেড়া নির্মাণ। সেই জমি অধিগ্রহণ করতে গেলেই বাধে বিপত্তি। এ নিয়ে তৎপর মানবাধিকার সংগঠন APDR। সংস্থাটির মুর্শিদাবাদ শাখার এক প্রতিবেদনে বলা হয়, ঘোষপাড়া সর্বপল্লী ভূতগাড়ির প্রায় 15,000 বিঘা 3 ফসলি জমির উপর নির্ভরশীল অন্তত 5 গ্রামের প্রায় 600 পরিবার। পাট, গম, ডাল, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয় এই এলাকায়। অধিকাংশ কৃষকের জমি 1 থেকে 2 বিঘার বেশি নয়। এই জমিগুলো গত 31 মে বিএসএফ অধিগ্রহণের প্রাথমিক চিহ্ন বসাতে গেলে কৃষকদের বিক্ষোভ শুরু হয়। সড়ক অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিএসএফ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরে প্রশাসনের মৌখিক আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন কৃষকেরা। ঘটনার 2 সপ্তাহ পর এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কৃষকদের দাবি, সামান্য ক্ষতিপূরণ দিয়ে জীবিকার একমাত্র অবলম্বন কেড়ে নেয় ক্ষুব্ধ তারা। প্রয়োজনে অন্য অকৃষি জমি বিএসএফ ক্যাম্প করার প্রস্তাব তাদের। APDR এর দাবি, কৃষকদের সম্মতি ছাড়া উর্বর কৃষিজমি অধিগ্রহণের চেষ্টা আইন ও সংবিধানের পরিপন্থী। সংগঠনটির অভিযোগ, সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণ এবং তথাকথিত আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে যাতে মানুষ মুখ খুলতে না পারে, সেজন্য বাংলাদেশি তকমার ভয় দেখানো হচ্ছে। তাদের আরও অভিযোগ, বাংলাদেশি সন্দেহে মানুষকে আটক ও ঠেলে পাঠানোর মতো ঘটনাও ঘটছে, যা মানবাধিকার ও আইনের পরিপন্থী। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কিংবা বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজার ঊর্ধ্বমুখী। প্রতিটি সবজির দাম 50 থেকে 100 টাকার মধ্যে। মাছের বাজারেও সব ধরনের মাছের দামই বাড়তি। বিক্রেতারা বলছেন, মাছের সরবরাহ এখনও স্বাভাবিক না। এদিকে আগের তুলনায় কিছুটা কমেছে ডিম ও সোনালী মুরগির দাম। ছুটির দিনের বাজারে এই ভিড়ে কেউ কেউ যখন ব্যস্ত চাহিদার পছন্দমতো নিত্যপণ্য কেনায়, তখন স্বাদ আর সাধ্যের হিসেব করছেন অনেকে। কেননা সব সবজির দামই 50 থেকে 100 টাকার মধ্যে। যদিও বিক্রেতাদের দাবি কিছুটা কমেছে সবজির দাম, এরপরও মধ্য আর নিম্নবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে বেশিরভাগ সবজি। যারা কর্তৃপক্ষ তারা যাচাই বাছাই করতে পারে যে আসলে কি হচ্ছে। চাকরিজীবীদেরকে তো আপনারা 2-4 দিন পর পর বেতন বাড়াই দিচ্ছেন না। সিন্ডিকেট মনে হয় বাজারে একটু বেশি, এটার জন্য মূলত হলো সবজি দাম বাড়তি। কিন্তু গ্রামে আবার কিন্তু মোটামুটি সবজি দাম মানে হাতের নাগালে। কৃষি ক্ষেত্রে গিয়ে দেখেন মানে সব জিনিসের দাম বেশি, একটার সাথে আর একটা যুক্ত করা হয়, এই কারণে হলো জিনিসের দাম একটু বেশি বেশি লাগে। কিন্তু বর্তমান যুগের তুলনামূলক বেশি না।
ঈদের পর থেকেই মাছের দাম আকাশ ছোঁয়া। রুই পাঙাশ বিক্রি হচ্ছে 300 থেকে শুরু করে বিভিন্ন দামে, আর প্রতি কেজি চিংড়ি কিনতে গুনতে হচ্ছে 1000 টাকা। ছোট মাছ আকার ভেদে বিক্রি হচ্ছে 450 থেকে 600 টাকায়। এখানে এই বাজারটায় দাম একটু বেশি এবং কম্পারেটিভ 100 টাকা 150 টাকা বেশি প্রত্যেকটা মাছের কেজিতে। মাছ মাংস এবং তরিতরকারি এগুলো তুলনামূলকভাবে অন্য সময়ের চাইতে একটু বেশি। পাবদা 450, টাটকিনি 400, লইট্টা মাছ 250 টাকা কেজি। তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। এখন প্রতি ডজন ডিমের দাম 120 থেকে 125 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকায়। ব্রয়লারের দাম 160 থেকে 180 টাকা কেজি। তবে দেশি মুরগির দাম বেশি। ঈদের আগে তো একটু বাড়তে ছিল, 150 টাকা ছিল, 140 ছিল, এখন তো অনেক কম, এখন কমে গেছে কি 120 টাকা তাইসা পড়ছে, 25 টাকা 20 টাকা তাইসা পড়ছে। 350 থেকে 400 টাকা পার পিস দাম হওয়া উচিত, আমি যেটা এখন নিচ্ছি, তা কিন্তু আজকে এরা নিল 450। বাজারে স্বস্তি ফেরাতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। দেশে হামে আক্রান্ত ও মৃত্যু কমলেও শঙ্কা কাটেনি পুরোপুরি। প্রাদুর্ভাব শুরুর পর গত 3 মাসে হাম ও উপসর্গে প্রাণ হারিয়েছে 6.5 শতাধিক শিশু, আর লাখ ছাড়িয়েছে আক্রান্তর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকলে টিকা নেয়ার পরও ঝুঁকি কমছে না। তাই অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মিশরাতুল জজম, বয়স 10 মাস। ঢাকা শিশু হাসপাতালের এই শয্যা এখন তার পৃথিবী। প্রথমে খিঁচুনি, এরপর নিউমোনিয়া, কিন্তু সেই লড়াই শেষ হওয়ার আগেই নতুন করে ধরা পড়ে হাম। খিঁচুনি প্রথমে দেখা দেওয়াতে মাথার ব্রেনের সমস্যা হয়েছে, ওইটার ট্রিটমেন্ট চলছিল এতদিন। না না, আগে হাম ছিল না, মানে নতুন করে হাম দেখা দিছে। এই হাসপাতালে হাম ওয়ার্ডে কোনো শয্যাই খালি নেই। সন্তান নিয়ে উৎকণ্ঠা কাটছে না অভিভাবকদের। কাজিনেতে রক্তনীতি আছে, রক্ত রিপোর্ট ভালো আসে না। আমরা ভর্তি ছিলাম, ওখান থেকে 1-2 দিন পরে ওর হাম ধরা পড়ছে। তো ভালোই হয়ে গেছিল, পরে ছুটিও দিয়ে দিয়েছিল। এখন পরে একটা সমস্যা হয়ে গেছে, এখন নির্ধারিত কোনো সময় নেই যে কতদিন থাকা লাগবে। সরকারি হিসেবেই আক্রান্তের সংখ্যা এরই মধ্যে লাখ ছাড়িয়েছে। প্রাণ গেছে 6.5 শতাধিক শিশুর। চিকিৎসকরা বলছেন, গেল 2 মাসের তুলনায় জুনে আক্রান্ত ও মৃত্যু কমেছে। মিজেলসের প্রকোপটা এখন অনেকটা কমে গেছে, মৃত্যুর হারও কমে গেছে। আজ সকাল থেকে আমি এখানে 27টা রোগীর মধ্যে মাত্র একটা রোগীকে পেয়েছি ভর্তি করার মতো। হাম কিন্তু 100% কোনো ভ্যাকসিন 100% প্রোটেক্টিভ না। তাদের ইমিউনিটি পাওয়ারগুলি কমে যাচ্ছে এবং ওদের অনেকেই টিকা পায় নাই, এবং যারা টিকাগুলি পায় নাই ওদেরই প্রকোপটা বেশি হচ্ছে এবং ওরাই সাফারটা একটু বেশি করছে। পরিস্থিতি এখনও উদ্বেগজনক জানিয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। সৎ, যোগ্য ও পেশাদারদের সমন্বয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে 7 দফা দাবি তুলে ধরা হয়। দ্রুত সুশাসন ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার দাবিতে আগামী রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এবং সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা। আমরা সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য বোর্ড গঠন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা রক্ষায় অনতিবিলম্বে দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় সাধারণ গ্রাহকগণ নিজেদের অধিকার এবং আমানত রক্ষার্থে আরও কঠোর, আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। রাজধানী মিরপুরে কর্মী সমর্থকদের ওপর ছাত্রদল ও যুবদলের হামলার অভিযোগ করেছেন ঢাকা 16 আসনের জামায়াতের সংসদ সদস্য আব্দুল বাতেন। ঘটনার সময় পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ ছিল বলে দাবি তার। শুক্রবার রাতে মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, ভোটের পর থেকেই পরাজিত প্রতিপক্ষ প্রতিহিংসা পরায়ণ হয়ে বারবার তার উপর হামলা করছে। এর ধারাবাহিকতায় আজ একটি মসজিদে সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও পুলিশ নিরাপত্তার স্বার্থে তাকে সেখানে যেতে নিষেধ করে, কিন্তু সেখানে উপস্থিত থাকা নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রদল ও যুবদল।
আবার রমজান মাসে নির্বাচিত একজন সংসদ সদস্য গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর এই টবলকে গিয়েছিলাম। সেদিনও আমার উপরে আক্রমণ হয়েছিল, সেদিনও ঢিলছড়া হয়েছিল। মল্লিকা মসজিদে আমি নামাজ পড়তে গিয়েছিলাম, সেখানেও আমাকে আটকায় রাখা হয় প্রায় 1 ঘন্টা। মসজিদ থেকে বের হওয়ার পর পুলিশ ছিল, পুলিশ থাকা সত্ত্বেও আমার সহকর্মীদের উপরে আক্রমণ করা হয়, মারধর করা হয়। বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রচারের জেরে মানহানির অভিযোগে এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত 4 মে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার স্থানীয় সরকার প্রতিনিধি মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রচার করা হয়। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুল ইসলামও ফেসবুকে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এমন কয়েকটি সংবাদ তুলে ধরেন। এ ঘটনায় মানহানির অভিযোগ তুলে বগুড়া সদর থানায় তানভীর আলম নামে এক ব্যক্তি সাংবাদিক রেজানুল সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারের পর রেজানুলকে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আপাতত ভাবছে না এনসিপি। ফ্যাসিস্ট এর সময় হোসনি দালান এর জমি দখল করা হয়েছিল, এটা লজ্জার। তবে পরে আইনি জটিলতা শেষে জমি ফেরত পাওয়া গেছে, যা স্বস্তির বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। আমাদের এই যে ঐতিহ্য এবং এই স্থাপত্যের যে নিদর্শন আছে, এটাকে আমরা বাংলাদেশে, পৃথিবীর বুকে তো নাই, বাংলাদেশেই সেভাবে প্রমোট করতে পারি নাই জাতিগতভাবে। আমরা আমাদের এই দীর্ঘদিনের যে ঐতিহ্য এবং স্থাপত্য শিল্পী, এটাকে পৃথিবীর সামনে তুলে ধরতে পারি নাই। আশা করি সামনের দিনগুলোতে এই জিনিসগুলো নিয়ে সরকার কাজ করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় অ্যালামনাই সম্মেলন 2024 আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর রাওয়া ক্লাবের স্কাইলাইন রেস্টুরেন্টের এই অনুষ্ঠানে যোগ দেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় সাবেক ও বর্তমানদের উপস্থিতিতে একখণ্ড রাবি ক্যাম্পাসে পরিণত হয় অনুষ্ঠান স্থল। আগামী 30 ও 31 অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে মূল সম্মেলন, যেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে যুক্ত হতে আহ্বান জানিয়েছেন আয়োজক সংগঠকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের সাবেক প্রফেসর আনসার আলী, প্রফেসর তারেক ফজল, প্রফেসর মাহমুদুর রহমান। এ সময় ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করেন প্রাক্তনরা। সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র মোসাদ্দেক হোসেন বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর সাদেকুল ইসলাম। বিভাগের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করার বিষয়গুলো উঠে আসে আলোচনায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 60 দিনের আলোচনা পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, বৃহস্পতিবার থেকেই এই সময়সীমা কার্যকর হয়েছে এবং উভয় পক্ষ এখন চূড়ান্ত সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এদিকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ও ইরানি বাহিনীর কড়াকড়ি বন্ধের পর আবারও ব্যস্ত হরমুজ প্রণালী। যুদ্ধবিরতি চুক্তির পর প্রাণ ফিরে পেল হরমুজ প্রণালী। টানা দ্বিতীয় রাতের মতো ইরান কোনো জাহাজে হামলা চালায়নি। বলা হচ্ছে, তেহরান এখন পর্যন্ত চুক্তির প্রাথমিক শর্ত মেনে চলছে। একই সঙ্গে আগামী 60 দিনের জন্য হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের ট্রানজিট ফি মওকুফ করেছে তেহরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সেন্টকম। ওয়াশিংটনের হিসেবে গত এক রাতে এই জলপথ দিয়ে 1,25,00,000 ব্যারেল তেল পরিবহন হয়েছে, যা সংঘাত শুরুর পর সর্বোচ্চ। তেলের দামও প্রায় যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাওয়ার আভাস মিলেছে।
সুইজারল্যান্ডের বিলাসবহুল বার্গেনস্টক রিসোর্টে মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের বৈঠকের প্রস্তুতি চললেও আলোচনার সময়সূচিতে পরিবর্তন আসে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা শিগগিরই শুরু হবে এবং সেই বৈঠকে মার্কিন আলোচক দলের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। আলোচনা পর্বের জন্য 60 দিনের সময়কাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইরান এখন পর্যন্ত তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে, হরমুজে গুলি চালায়নি, আমরাও নৌ অবরোধ তুলে নিয়েছি। সুতরাং চুক্তির প্রথম দিকের শর্তগুলো আমরাও পালন করছি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানিয়েছেন, কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থ রক্ষার নিশ্চয়তা পাওয়ার পর তিনি সমঝোতা স্মারক অনুমোদন করেছেন। তবে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতের আলোচনার অর্থ এই নয় যে ইরান তার মৌলিক অবস্থান থেকে সরে আসবে। এদিকে ইসরায়েলকে চলমান শান্তি প্রক্রিয়াকে সম্মান জানার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির সমালোচনাকারী ইসরায়েলি মহলেরও সমালোচনা করা হয়েছে। হোয়াইট হাউস হুঁশিয়ার করেছে, সব সমস্যার সমাধান হত্যাকাণ্ডের মাধ্যমে সম্ভব নয়। বিশ্লেষকদের মতে সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও আগামী 60 দিনের আলোচনা নির্ধারণ করবে এই অস্থায়ী সমঝোতা স্থায়ী চুক্তিতে রূপ নেবে কিনা। জাহিদুর রহমান, স্টার নিউজ। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক কার্যকরের আগেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। পাল্টা হামলায় হিজবুল্লাহর হাতে প্রাণ গেছে 4 ইসরায়েলি সেনার। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে সুইজারল্যান্ডে নির্ধারিত মার্কিন ইরান বৈঠক স্থগিত করেছে তেহরান। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি হুমকি দিয়ে বলেছেন, লেবাননকে পুড়তে হবে। একই সঙ্গে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও লেবাননের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলকে সমঝোতা মেনে চলার কড়া বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।